নমস্কার, দেখছেন ওঙ্কার নিউজে বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল রায়ের পরে কথা ছিল এসএসসির তরফে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ হবে সোমবার, কিন্তু সন্ধে 6টা বেজে যাওয়ার পরেও সেই তালিকা প্রকাশ না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। স্কুল সার্ভিস কমিশন ভবনের বাইরে সারা রাত ধরে চলে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভ আরও জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সরকারি অনুষ্ঠান থেকে চাকরিহারাদের ফের আশ্বাস দিয়েছেন। তবে সকলের কাছে এখনো অবধি একটাই প্রশ্ন, কি হবে এই চাকরিহারাদের ভবিষ্যৎ? কারা যোগ্য কারা অযোগ্য, সেই বিষয়টা কি সামনে আসবে? এই নিয়ে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান বাংলার রাজনীতি। বাংলার রাজনীতি অনুষ্ঠান শুরু করার আগে আমরা দেখে নেব কি বলছেন এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা। এবং তার আগের অনেক রকম প্রতিশ্রুতি ছিল, যে প্রতিশ্রুতিগুলো একটাও ঠিকঠাক করে ফলশ্রুতি হয়নি, যেটা গতকালকে ক্ষেত্রেও সেখানে ওই প্রতিশ্রুতিটা একটা ললিপপের মতো হয়ে গেছিল। তার একটা প্রতীকী আমি গতকালকে সেজে এসেছিলাম। আর সেই গতকালকের সেই বৈশাখ থেকে যে জিনিসটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা পেলাম না। সেই মানসিক যন্ত্রণা থেকে আমার মনে হয়েছে যে আমরা শিক্ষক মনে হচ্ছে সমাজের একটা জঞ্জালে পরিণত হচ্ছে। এই শিক্ষা আর শিক্ষক এটাকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় এটা মনে হয় সেটারই একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা বেশি দিন হবে না। আর দ্বিতীয় কথা বলি, এই যে ফুটবলটা ঝুলিয়েছি এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কেউ কেউ কী করছেন, একটা ফুটবলকে একবার একজনের কোর্ট থেকে আরেকজনের কোর্টে লাথি মেরে ফেলে দিচ্ছেন, আবার সেখান থেকে লাথি মেরে আরেকজনের কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। জীবনটা যেন একটা পেন্ডুলামের মধ্যে দোলাচলে দুলছে। রাস্তায় বসে আছে এবং রাস্তায় বাধ্য করেছে কেননা এতদিন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন সমাজে যোগ্য অযোগ্য সেগুলো বিষয় চেয়েছে, দেওয়া হয়নি। এমনকি বলাও হয়নি যেগুলো ট্রেনকে বাকিরা যারা ট্রেনকে তাদেরকে যে তারা যে যোগ্য এটাও বলা হলো না। তাদের চাকরি তারা মেদিনীপুরের সভা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সভা থেকে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তিনি বলেন, গরমের মধ্যে বসে না থেকে তারা যেন স্কুলে ফিরে যান, তারা যেন সরকারের উপর ভরসা রাখেন, সকলে মাইনে পাবেন। একই সঙ্গে নাম না করে বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার কয়েকটা লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, সরকার চাকরি খাওয়ার জন্য। ওরা মানুষের কাজ করে না, ওরা কোর্টে যায় আর পিআইএল করে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন।
আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজকে আমরা এই বিষয়ের ওপরই আলোচনা করব আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার রাজনীতিতে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদার, শিক্ষামন্ত্রী বলেছিলেন 21শে এপ্রিল সন্ধ্যায় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে দাবি করছেন চাকরিহারারা। তাই শিক্ষামন্ত্রী সহ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শিক্ষামন্ত্রী বলেছিলেন, সিদ্ধান্তটা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলতে বলেছিলেন বলে শিক্ষামন্ত্রী বলেছেন। শিক্ষামন্ত্রী নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর ব্রাত্যবাবু আমি সংবেদনশীল বলেই জানি, এখনও জানি। তিনি নিজে অধ্যাপক ছিলেন, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন, তার বাবা অধ্যাপক ছিলেন। তিনি শিক্ষকদের যন্ত্রণাটা বুঝতে পারছেন, কিন্তু তার হাত পা বাঁধা। তিনি তো এই অনাচারের সঙ্গে যুক্ত নন বা এসএসসির বর্তমান চেয়ারম্যানে যুক্ত নন। তাদেরকে পাপের দায়ভার বহন করতে হচ্ছে। তিনি বলেছিলেন 21 তারিখে চাল থেকে কাঁকড় আলাদা করা হবে, সম্ভব হবে, পারলেন না। ওটাও তিনি কিন্তু বলতে চেয়েছেন বলে আমার মনে হয় না। ওনাকে বলতে বাধ্য করা হয়েছে যে এরকমভাবে বলো। কারণ মুখ্যমন্ত্রী তার প্রমাণ দিলেন, আজকেই বলেছেন যে আমি 10 বার কাল কথা বলেছি মেদিনীপুর থেকে। তা কার সঙ্গে কথা বলেছেন? শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বলল যে যোগ্য অযোগ্যদের তালিকা বার হবে। এখন মুখ্যমন্ত্রী বলছেন ওই তালিকায় কি লাভ, সবাই তো বাইনা পাবে। আরে কারা স্কুলে যাবে কারা স্কুলে যাবে না, এটা কি করে ঠিক হবে? তালিকাটা যদি না থাকে তো বোঝা যাবে কি করে কে যোগ্য কে অযোগ্য। আর যারা যোগ্য তাদের তো একটা সামাজিক সম্মানের ব্যাপার আছে। উনি সবকিছু টাকা দিয়ে মেটাতে চান। আর মায়না পাবেন তো 31শে ডিসেম্বর পর্যন্ত। পার্মানেন্ট সলিউশন কি? এমন পর্যায়ে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির করাল গ্রাস থেকে আর কেউ বাঁচতে পারছে না। আমি প্রথম দিন থেকেই বলি যে এসএসসি প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ওরা যদি আবার কোনো পরীক্ষা নেয়, সেই পরীক্ষাও ওরা ঠিকভাবে নিতে পারবে না, আবার মামলা মোকদ্দমা হবে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে প্ররোচনায় পা দেবেন না। যারা ওখানে বসে আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম তো তৃণমূল সমর্থক, শিক্ষকরা যাদের চাকরি গেছে। বাম সমর্থক কোথায়? থাকলেও গুটি কয়েক। বিজেপি সমর্থক তো কেউ নেই। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে তারা তো গিয়েছিলেন। তাদের কপালে জুটেছে নাকি? মুখ্যমন্ত্রী এবং সরকার আবেদন করেছিল এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাতে চাকরিতে থাকে। সেটা সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে থাকবে, কিন্তু পরীক্ষা নিতে হবে। যারা এই পর্বে চাকরি করবেন তারা কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাবেন না, এবং যারা টেন্টেড, স্বীকৃত টেন্টেড, তাদেরকে বেতন ফেরত দিতে হবে। সিম্পল, এর মধ্যে তো কোনো কিছু নেই। আর গ্রুপ সি গ্রুপ ডি কেউ যেতে পারবেন, পুরোটাই বাতিল। এইটা নিয়ে জলগোলা হচ্ছে কেন? আগে তালিকাটা প্রকাশ করে দিলেই হয়, তাহলে এরা যোগ্য এরা অযোগ্য। সেটা করছে না, কারণ অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছে। সেই রাস্তা থেকে রাজ্য সরকার সরে আসছে না। কন্টেম্পট অফ কোর্ট হবে যদি না ওই অযোগ্যদের বেতনটা বন্ধ করে, এবং যাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে তারা বেতন ফেরত দিচ্ছে কিনা সেটাকে দেখতে হবে। তো যদি না দেয় তারা, সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে। রাজ্য সরকার এই সমস্যা থেকে মুক্তি পাবে না। মাঝে মধ্যে মনে হয় এদের কথা শুনে যে দস্যু রত্নাকর থেকে এরা বাল্মীকি হতে চাইছেন, সবসময় সেটা সম্ভব নয়। দায়টা রাজ্য সরকারের, শিক্ষা দপ্তরের, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। ঠগের বাড়ির বোঝ হয়েছে, এখন সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে পরস্পর বিরোধী কথা বলে আসল সত্য থেকে ধামাচাপা দিচ্ছে। এবং ছাত্রছাত্রীরা ভিকটিম অফ দ্য এই সার্কামস্টান্সেস হলে পড়াশোনা তো কিছু হচ্ছে না। এই শিক্ষকরা থেকে খাতাও দেখছেন, এই মানসিক পরিস্থিতির মধ্যে তারা কি করে উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন? এ তো সমস্ত বিষয়টাকে এরা নষ্ট করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এর ফলে কি কোথাও গিয়ে সাধারণ মানুষের বাংলা মিডিয়াম স্কুলের ওপর থেকে, সরকারি স্কুলের ওপর থেকে ভরসাটা একেবারে উঠে যাবে? যদি চলে যায়, উঠে যায়, তো অবাক হওয়ার কিছু নেই। কেন? দেখুন, এখনো সরকারি স্কুলই তো বেশিরভাগ মানুষের গন্তব্য। তা এখানে যদি এরকম অবস্থা হয়, শিক্ষক নিয়োগে গণ্ডগোল হয়, একই ছাত্র শিক্ষক রেশিওটা জাতীয় গড়ের থেকে বেশি বোধহয়, তারপরে এতদিনের চাকরি চলে গেল, গ্রুপ সি গ্রুপ ডির লোকজন নেই,
টিফিনের ঘন্টা কে বাজাবে, ক্লাস শেষ হওয়ার ঘন্টা কে বাজাবে, কন্যাশ্রী প্রকল্পের নাম কে তুলবে, এসব তো সাংঘাতিক সমস্যা তৈরি হবে। এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে এরা শিক্ষার যে গুরুত্ব এই সরকার সেটা বোঝে না, স্কুল শিক্ষার। নইলে শিক্ষক অশিক্ষকদের চাকরি এভাবে বেচেকেনা করতো না। এই বোধ যদি ওদের না থাকে তাহলে বোধটাকে জাগাতে হবে মানুষকেই, এছাড়া কোনো করণীয় নেই। এই পুরো প্রবলেমটার জন্য দায়ী রাজ্য সরকার, আর কেউ নয়। কোথাও গিয়ে তার মানে এটা সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা রমরমার দিকে বিষয়টা এগিয়ে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো রমরমা এখনো আছে, কিন্তু তাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো এত হয়নি যে পশ্চিমবঙ্গের সব ছাত্রছাত্রীকে তারা অ্যাবজর্ভ করতে পারবে। এখনো সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ডিপেন্ডেন্স, নির্ভরশীলতা সাধারণ মানুষের। তা এই যদি হাল হয়, যাদের পড়ানোর কথা তারা এই গরমকে উপেক্ষা করে বসে আছেন, তাদের তো লজ্জার বিষয়। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হিসাবে লজ্জার বিষয়, এটা আমাদের দেখতে হচ্ছে। যাদের ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের সামনে চক ডাস্টার নিয়ে দাঁড়ানোর কথা, তারা আজকে ওই গরমের মধ্যে স্কুল শিক্ষা কমিশনের অফিসের সামনে বসে আছে, যাদের কোনো দোষই নেই। আগামী 25 এপ্রিল থেকে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকা মানে বাতিলের শুনানিটা শুরু হচ্ছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তো এক্ষেত্রে কি সরকার এই আগের যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের বিষয়টা, সেটা থেকে একটু আরো বড় দুর্নীতি হয়েছে ওখানে, ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে ওটা। প্রাথমিকে তো সাংঘাতিক দুর্নীতি হয়েছে, সাংঘাতিক কিছু একটা হতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থায়। নবম দশম একাদশ দ্বাদশ তো আমরা জানতে পারলাম, প্রাথমিকে আমাদের ধারণা স্পষ্ট। অভিজিৎ গাঙ্গুলির রায় সেটাকে চ্যালেঞ্জ করি তো উনি তো প্যানেলই বাতিল করে দিয়েছেন। এরা সুপ্রিম কোর্ট অব্দি দৌড়বে, কিন্তু আলটিমেটলি কি হবে, ওখানেও বিশাল বিশাল গন্ডগোল আছে। আমি জানি না যে কি রায় আদালত দেবে, সরকারের পক্ষে রায় যাবে না। এখন পুরো প্যানেল বাতিল হবে, অযোগ্য যোগ্যকে ভাগ করতে পারবে কিনা সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা যারা তদন্তকারী সংস্থার উপর নির্ভর করছে। আর যদি সেটা না করতে পারে, নবম দশম একাদশ দ্বাদশের যে রায় আদালত দিয়েছিল সেই একই ধরনের একটা রায় হতে পারে বলে অনেক আইনজীবী মনে করছেন। এই যে শিক্ষা দপ্তর নিয়ে পুরো এত বড় যে সমস্যাটা, এটার ফলে কি কোথাও গিয়ে সরকার পক্ষের একটু শুধরোবার সম্ভাবনা আছে? না না, এরা তো থেকে শিক্ষা নেয় না, নিলে অনেক কিছু নিতে। এরা তো দোষ স্বীকার করে না, ক্ষমা চায় না। সামান্য কিছু ভালো কাজ করলে তার কৃতিত্ব মাননীয় নেয় না, খারাপ কাজ করলেই বলেন আমি জানি না, অন্যরা করেছে। সবাই মানুষ, উনি এক্সপোজ হয়ে গেছেন, এখন শাক দিয়ে মাছ ডাকাচ্ছে এবং অজস্র মিথ্যা কথা বলেন। হ্যাঁ, অজস্র বিভ্রান্ত করেন মানুষকে, যেটা নয় সেটা কে বলেন হ্যাঁ, নয় কে হয়, হয় কে নয়। তার পরিণতি মানুষ দেখতে পাচ্ছে। তো মিথ্যার বেশাতি করে বেশি দিন থাকা যায়, একটা সময় না সব এক্সপোজ হয়ে যায়। একটা মিথ্যাকে রাখতে আরেকটা মিথ্যা বলতে হয়। কিছুদিন আগে কলকাতার বুকে আমরা একটা বড় আন্দোলন দেখতে পেলাম তিলোত্তমা ঘটনাকে ভিত্তি করে, মানে আরজি করেছে ঘটনাটা। তো কোথাও গিয়ে কি এই এসএসসি দুর্নীতিকে কেন্দ্র করে যে আন্দোলনটা, এটা কি আরো বড় আকারের আন্দোলন? এই আন্দোলন তো বড় হবেই, চট করে তো সুরাহা হবে না। রাজ্য সরকারের উপর কি ভরসা করবে? রিভিউ পিটিশন দাখিল করে কি হবে? সামান্য কিছু স্বস্তি পেতে পারে। এই যোগ্য চাকরি হারাদের চাকরিটাকে ফিরে পাবে, এটাই তো মূল দাবি। তাদেরকে পরীক্ষায় বসতে হবে। তাহলে কেন পরীক্ষায় বসবেন? একবার তো দিয়ে এসছেন। যে চাকরি তাদের গেছে তার দায়িত্ব তাদের নয়, তারা কেন বসবেন আবার পরীক্ষা? রাজ্য সরকারের উপর ভরসা করলে ওনাদের ভবিষ্যৎ কি হবে সেটা ওনাদের ঠিক করে নিতে হবে। অনেক তো ভরসা করেছেন। আর প্রত্যেককে বলবো সুপ্রিম কোর্টের রায়টা পড়ুন। কথায় কথায় বলছে না সুপ্রিম কোর্টের রায় লেখা আছে। যারা আন্দোলন করছেন, যারা বসে আছেন,
পড়ুন না সুপ্রিম কোর্টের রায়, তো পাবলিক ডোমেনে আছে। না বুঝতে পারলে আইনজীবীদের সাথে পরামর্শ করুন, আইনগত ভাষা না বুঝতে পারলে, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিম কোর্টের রায়েরও অপব্যাখ্যা করতে পারে নিজেদের মতো করে, পড়লে অসুবিধা কি? তাই তো চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন হবে, কারো মুখের কথা চাল খেতে হবে না। শিক্ষিত সব ছেলেমেয়েরা এটা পড়ুক। অনেক ধন্যবাদ অর্কদাকে। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।